হ্যালো বন্ধুরা, পরশুরামের আজকের পর্বে রিভিউ দেখার জন্য সবাই তো ওয়েট করে আছো। তাহলে চলো দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। শুরুতেই শীতল তো বলছে আমি তোমার জন্য এটা করেছি ওটা করেছি, তোমার উপরে আমার অধিকার, তটিনীর কোনো অধিকার নেই, তুমি ওই ভালোবাসার কথা আমাকে বলবা না। তো বলছে শীতল চুপ করো, বলে শীতল নয় শিখি, সেই কলেজ লাইফে শিখি, আমি তোমার শিখি যে তোমার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকতাম তোমাকে দেখার জন্য। বলে বন্ধ করো এই ভালোবাসার প্রলাপ, বন্ধ করো, এর চেয়ে শীতলই ভালো, এর চেয়ে বুলেটের গুলি ভালো, আমাকে এসব বলতে যেও না। এই বলে পরশুরাম উঠে যায়। বলছে যে আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমার জীবন বাঁচিয়েছো, অনেক কিছু করেছো, তার জন্য কৃতজ্ঞ, কিন্তু এই সব কথা বলো না, তাই বলছে। এবার পরশুরাম উঠে যখন যাচ্ছে, ডাক্তার বলছে কোথায় যাচ্ছেন? বলছে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। বলে কোথায়? বলছে ধরে নিন মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। বলে মিস্টার গাঙ্গুলি এটা আপনি কী করছেন? বলে হ্যাঁ, ধরে নিন মৃত্যুর সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো আমার কাছে আছে এই 3টে বুলেট, আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে, বের করতেই হবে, এই বলে শীতলকে বলছে চলো। তো ডাক্তার তো বেশ চিন্তায় পড়ে যায়। পরশুরাম বলছে যে আমি যে বেঁচে আছি আর আপনি যে সব সত্যিটা জানেন, এটা কিন্তু আপনি কাউকে বলবেন না। পরশুরাম একাই যেতে চাইছে। শীতল বলছে প্লিজ পরশুরাম তুমি একা যেও না, একা যেও না তুমি শিবপ্রসাদ, ক্ষতি হয়ে যাবে। বলে আমি জানি, আমি যদি একা যেতেও চাই যাইও, আর মৃত্যু যদি আমাকে ডাকতেও আসে, তুমি ঠিক আমাকে অনুসরণ করে বাঁচিয়ে নেবে, এইটুকু বিশ্বাস আমার তোমার উপর তৈরি হয়ে গেছে শিখি, তাই বলছে। শীতলের চোখে জল। এই বলে পরশুরাম কিন্তু বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে সৌরভ মহিতোষকে বলছে, বলরাম মায়া সবাই আছে ওখানে, তো সৌরভ বলছে যে সঙ্গের দল ওরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ভিক্ষা চেয়ে বেড়ায়, এই যে খুনগুলো হলো সেখানেও কিন্তু ওরা ছিল। তো আশেপাশের লোকজন দেখেছে, কাসর ঘন্টা ঢাক ঢোল সব বেজেছে, একটা অদ্ভুত রকমের আওয়াজ। তো বলরাম বলছে তাতে কি হয়েছে? তখন সৌরভ বলছে তাতে, কারণ সেই আওয়াজ, সেই দলবল, সেই ভিক্ষা চাওয়া, সেই খুন, এগুলো সব পরস্পরের সাথে রিলেটেড। আমার মনে হচ্ছে, মানে মৈতোষ বলছে কেন বলরাম, তুমি তোমার কোনো কন্ট্রিবিউশন নেই, তুমি বুঝতে পারছো না যে যে গুলিগুলো চালিয়েছে সে একজন প্রফেশনাল, মানে তার যথেষ্ট ট্রেনিং রয়েছে। তো বলরাম একটু মুচকি এসে বলছে কেন, এই ব্যাপারটা সৌরভ খুব ভালো করে বলতে পারবে। সৌরভ বলছে সৌরভ নয়, কল মি বস, আমি এখন পরশুরামের জায়গায় আছি, সুতরাং আমাকে বস বলে ডাকবি। তখন বলরাম বলছে একদমই না, আমি তোকে বস বলে মানি না। তখন মৈতোষ বলছে বলরাম এটা কি ধরনের আচরণ হচ্ছে, তুমি কেন কোনো কিছু বলছো না, কোনো সাজেশন তুমি কি দিতে পারো না, তুমি বুঝতে পারছো না আমরা একটা ধাঁধার মধ্যে রয়েছি? বলরাম বলছে আমি তো বললামই যে ওই বুলেটগুলো চেক করতে, যে ওটা কোন মেক, মানে কোন রিভলভারের, সেই সব কিছু তো দেখা হচ্ছে না। এবার সেই সব প্রশ্ন যখন বলরাম করছে যে তটিনীর কাছে কোন বন্দুক ছিল, আদৌ সেই বন্দুক থেকে বুলেট বেরিয়েছিল কিনা, তখন সেই প্রশ্নগুলোকে ইগনোর করে যাচ্ছে মহিতোষ স্যার, আর বলছে সেই সব ব্যাপারে ইনভেস্টিগেশন করা হচ্ছে, তুমি ওই ব্যাপারে নাক গলিও না। তো বলরাম বলছে নাকি যখন গলাবো না, তাহলে কেন আমাকে কন্ট্রিবিউট করতে বলা হচ্ছে, কেন আমার সাজেশন চাওয়া হচ্ছে? বলরাম বলছে স্যার আপনি আমাকে আটকে দিচ্ছেন। তার স্যার বলছে হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাইছো তুমি? স্যার আমার বারবার মনে হচ্ছে এটা একটা খেলা, এই ফুটবল কোচরা যেমন স্ট্র্যাটেজি তৈরি করে 2-2-4 4-3-3 ফরমেশন তৈরি করে, মানে আলটিমেটলি লক্ষ্যটা কিন্তু একই থাকে, গোলকিপারকে চিট করে অ্যাটাক করা। বলছে সিমিলারলি এখানেও কিন্তু তাই করা হয়েছে, কেউ একটা এসে শুট করে দিয়ে গেছে পরশুরামকে, বুলেট দিয়ে ওকে ঝাঁঝরা করে দিয়ে গেল, আমি কিন্তু আপনাকে বলছি। তখন আবার সৌরভ মাঝখান থেকে বাধা দেয় যে কি বলতে চাইছিস তুই? বলরাম তো একদম রেগে গিয়ে চিৎকার করে বলছে তুই একদম মাঝখানে একটাও কথা বলবি না, চুপ করে থাক। তখন আবার মহিতোষ বলছে বিহেভ ইউর সেলফ বলরাম। এরপর বলরাম কিছু বলতে গেলে মায়া বলছে বলরাম তা চলো এখান থেকে চলো, এই বলে ওরা চলে যায়। বলরাম যেতে যেতে কিন্তু দারুণ কথা বলে যায়। বলছে স্যার আমি বারবার বলছি এটা কিন্তু একটা প্ল্যান, আর কোথাও না কোথাও প্ল্যানের সাথে কিন্তু সৌরভ যুক্ত, আর কোথাও না কোথাও আপনিও। তো এটা শুনে তো একটু অবাক হয়ে যায়, মানে সৌরভ আর মহিতোষ। এই বলে বলরাম চলে যায়। দিয়ে সৌরভ বলছে স্যার সন্দেহ করছে, উড়িয়ে দেবো? মহিতোষ বলছে কটা আছে বুলেট? বলে 3টে। বলে তাহলে আর কি, যেটা ইচ্ছে করো, যেটা ঠিক মনে হয়। দেখা যাচ্ছে কিছু গুন্ডার দল গান চালিয়ে খুব নাচ গান করছে আর ড্রিঙ্ক করছে। ঠিক সেই জায়গায় কিন্তু সেই সঙ্গের দল পৌঁছে যায়, মানে সেই যে ভিক্ষা চাওয়ার যে দল পরশুরামের, তারা সবাই পৌঁছে যায়। আর ওখানে পরশুরামকে দেখে সবাই কিন্তু এদিক ওদিক ছিটকে পালিয়ে যায়। একজনকে পরশুরাম একদম লাফিয়ে গিয়ে ত্রিশূল গুবিয়ে দেয়, কিন্তু সে তবুও পালিয়ে যায় আর যাওয়ার সময় গুলি চালায়, যদিও বা পরশুরামের গায়ে লাগে না। এরপরে পরশুরামের ফোনটা মাটিতে পড়ে গেলে পরশুরাম ফোনটা রিসিভ করতেই জানতে পারে যে তটিনীকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে, ওরা আবার আগের বাড়িতে ফিরে গেছে। তো ওখানে তখন সঙ্গে সঙ্গে, মানে পরশুরাম একটু কেমন করছে, সঙ্গে সঙ্গে শীতল চলে আসে। তুমি ঠিক আছো? ঠিক আছো? বলে আমি ঠিক আছি, এক্ষুনি আমাকে শহরে যেতে হবে। বলে কেন? তো বলছে যে তটিনীকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ও নিজের বাড়িতে ফিরে গেছে, ঘটনা অন্য রূপ নিচ্ছে, এক্ষুনি যেতে হবে। ওদিকে দেখা যাচ্ছে যে মানে পরশুরামের ওয়াইফ, ছেলে মেয়ে ওরা সবাই বাড়িতে ফিরে এসেছে।
অনেকদিন পর নিজের বাড়িতে ফিরে এসেছে, বাড়িটাকে ভালো করে দেখছে। আসতেই সবাই পরশুরামের কথা ভাবছে আর কাঁদছে, কারণ পুরো বাড়ি জুড়েই তো পরশুরামের স্মৃতি রয়েছে। বাচ্চারাও খুব কাঁদছে তাদের বাবার কথা ভেবে, বিভিন্ন পুরো ঘর জুড়ে তো তার স্মৃতি আছে। আর এদিকে তটিনীও কিন্তু খুব কাঁদছে। বাচ্চারা বলছে যে পা আর এই বাড়িতে ফিরবে না। তখন তটিনী ওদেরকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে যে আমার সাথে এত বড় মানে ইয়ে হতে পারে না, পা যদি না থাকে তাহলে আমি আছি কি করে, তাই বলছে। এবার বাচ্চাদেরকে সামলে তটিনী বলছে যাও তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি বরঞ্চ একটু ঠাকুরকে ধূপ দেখাই, কতদিন ধরে ধূপ দেখানো হয়নি, ঠিক করে মানে পুজো টুজো হয়নি, সন্ধে হয়নি, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, ঘরও ঝাড়ু মানে ঘরও ঝাড় যেটা করিনি, যাও তোমরা ফ্রেশ হয়ে নাও, তারপর তোমাদেরকে রান্না করে দেবো। তো বাচ্চারা রাজি হয়ে যায়। তো এরপরে তটিনী ফোন আসে, ফোন করেছে বলরাম। বলছে বলরাম বলছি, আপনার সাথে আমার একটু কথা আছে। বলে কি বলুন। বলছে আপনার সাথে আমাকে মিট করতে হবে, খুব জরুরি দরকার। বলে কেন। বলছে বললাম যে জরুরি দরকার। বলে ঠিক আছে আসুন। বলছে আপনার বাপের বাড়িতে কথা বলা যাবে না। বলে আমি আমার স্বামীর ঘরে চলে এসেছি। বলছে ও ঠিক আছে, খুব ভালো, আমি আসছি। বলরাম এসছে, তটিনী তো খুব কাছে, মায়াও এসছে। বলছে প্লিজ কাঁদবেন না, দেখুন আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, আমি এটাই বলতে এসেছি যে খুব বড় একটা চক্রান্ত হয়েছে। আচ্ছা আপনার কি কিছু মনে আছে তো। বলছে আপনি কি গুলিটা চালিয়েছিলেন। সবাই বলছে আপনি গুলি করেছিলেন, আপনি কি কোনো গুলি করেছিলেন। বলে হ্যাঁ আমি একটা গুলি করেছিলাম, একটা ফায়ার করেছিলাম আমি। বলছে একটা। বলে হ্যাঁ আমার বন্দুক থেকে একটাই গুলি বেরিয়েছিল, তাও আবার তাকে নিশানা করে যে আমার স্বামীকে ধরে রেখেছিল, মানে বিজিতকে নিশানা করে। কিন্তু সেকেন্ড ফায়ারটা আমি করতে যাবো কি দেখি তিনটে গুলি এসে তার পিঠে বিঁধে যায়। সে আমার দিকে টার্ন করে, তার মুখে চোখে বিবিষয়, সে আমাকে দেখে সে অবাক হয়ে যায়। সে ভাবে যে আমি গুলিটা করেছি। আমি ওকে কিছু বলতে যাব কি, তখন বলরাম বলছে আচ্ছা আপনি বলতে পারবেন আপনার গুলিটা কোন মেঘ। তো বলছে যে ক্লক, ইটালিয়ান মেঘ, তাই বলছে। বলে আর বুলেট। বলছে 9mm। বলরাম বলছে 9mm, তার মানে তারপরেই ওর পিঠে গুলিটা লাগে। টুনি তো খুব কাঁদছে যে ও যখন টার্ন করলো না, তখন ওকে দেখে আমার খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। ও চোখ মুখ দেখে মনে হচ্ছিল ও আমাকে বলতে চাইছে যে তটিনী তুমি আমাকে গুলি করলে, তুমি। আমি ওকে বলতে গেলাম যে আমি গুলি করিনি, ঠিক তখনই আমার মাথায় এখানে আঘাত লাগলো, কেউ একজন আঘাত করলো আর আমি লুটিয়ে পড়ে গেলাম। তো এই কথাবার্তা হতে হতে এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আগামী দিনে আমরা দেখতে পাবো যে পরশুরামের দল কিন্তু আবারও বেরোবে, আর পরশুরাম সেই স্পটে পৌঁছে যাবে যে স্পট থেকে গুলিটা চলেছিল। আরও দেখবে একটা বেড়ার পেছন থেকে গুলি চলেছিল, কারণ বেড়ার যে বেদগুলো যে মানে বাঁশের ইয়েগুলো যে ওগুলোর ভেদ করে কোনো গুলি বেরিয়েছে, সেই প্রমাণ পরশুরাম পেয়ে গেছে। তো এবার নেক্সট টার্গেট পরশুরাম কাকে করবে সেটাই হচ্ছে দেখার। শীতলকে বলছে আমাদের দলকে আবার বেরোতে হবে, এবার আমার নেক্সট টার্গেট। শীতল প্রশ্নও করবে কে, তো সেই টার্গেটের নামটা আমরা আগামী দিনে জানতে পারবো। আপাতত তটিনী তো আজকে একটা সত্যের মুখোমুখি হয়েছে বলরামের কাছ থেকে। তো আজকের রিভিউ কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।